হ্যালো, গুড মর্নিং সবাই। রিপ্লাই ভিডিও চাই। অ্যাকচুয়ালি গতকাল রাত্রিবেলা আমি অলরেডি একটা ভিডিও বানিয়েছিলাম, তো সেটা আমার পোস্ট করা হয়নি, ঠিক আছে। তো আমি সেটা আগে তোমাদেরকে দেখিয়ে দিই, যেটা পোস্ট করা হয়ে গেলে পর ভালো হতো, কারণ এটাতে আমি সালারকে ঝেড়েছি এবং এটার মধ্যে অ্যাকচুয়ালি মিথ্যা কথা নিয়ে কথাবার্তা ছিল। এই ভিডিওটা এটার আমি ভিডিওটা রাত্রিবেলা আমার অফিস ছিল বলে আমি গোটা সকালটা পড়ে পড়ে ঘুমিয়েছি। অফিসে খেলোয়াড়, ঠিক আছে। আমি বলেছিলাম তখন এসব কন্ট্রোভার্সি নয়, তখন আমার চ্যানেল গ্রো করেনি। দেবের মতো লোকের কেন পলিটিক্সে থাকা দরকার? আর অরিত্রজ জ্ঞান এই পার্টটা একটুখানি মন দিয়ে নাও। সেভেন মতো সেম কথা বলে। আমি ভিডিওটা করেছিলাম বহু আগে, প্রত্যেকটা লোক জানে কে জানি কে কোন। এই ভিডিওটা আমি যে গতকাল বানিয়েছিলাম দেখিয়ে দিই তোমাদেরকে। প্রপার্টিতে যাই, প্রপার্টিতে গেলে পর তোমরা দেখতে পাবে ডিসেম্বর 27 3:57 PM আনমডিফাইড হচ্ছে কি, আচ্ছা ক্রিয়েটেড আর মডিফাইডের টাইম চেক করে নাও, 3:57 আর 4:03, ওই যখন তৈরি করেছি আর যখন এখানে নিয়েছি এটা। আর তার সঙ্গে হচ্ছে কি যে এটা ফ্রন্টের পার্ট ছিল। অরিত্রর ফ্যানেদের, অরিত্রর তো একটা বড় সড় ফ্যান বেস রয়েছে। সিম্পল প্রশ্ন আছে, এই যে বেঙ্গল M16 এর যে টিজারটা যে রিভিউ যে করেছিল, এটাও কালকেই বানানো, ঠিক আছে, 4:03 নাগাদ, 4:03 4:05 নাগাদ। ওকে, তো এই দুটো ভিডিও আমার কালকেই ছেড়ে দেওয়া উচিত ছিল। ওকে, ভালো করে টাইমিং চেক করে নাও, ঠিক আছে। এই দুটো ভিডিও আমার কালকেই পোস্ট করা উচিত ছিল। এগুলো আমি আজকে ভিডিও পোস্ট করব, তারপরে অ্যাকচুয়াল রিপ্লাই ভিডিওগুলো আসবে। ওকে, তো চলো শুরু থেকে শুরু করা যাক। এই ভিডিওটার ঠিক পেছনেই এই ভিডিও দুটোকে আমি অ্যাটাচ করব, তো একটুখানি সময় লাগবে, বাট চলে আসবে তাড়াতাড়ি, চাপ নেই। তো গতকাল রাত্রিবেলা আমার অফিস ছিল বলে আমি গোটা সকালটা পড়ে পড়ে ঘুমিয়েছি অফিস থেকে বাড়ি এসে। চলো কথাবার্তা হোক। অনেকেই মনে করে অনেস্ট একটা ভার্চু, ঠিক আছে। আমি মনে করি বিইং অনেস্ট ইজ দ্য মোস্ট ইজি থিং টু বি, ঠিক আছে। আর অনেস্ট কথা বলা দুনিয়ার সব থেকে ইজি কাজগুলোর মধ্যে একটা। আমার বিড়ালটা বোধহয় আবার হেগেছে। সত্যি কথা বলার সব থেকে ভালো জিনিস যেটা হচ্ছে গিয়ে যে এটা প্রমাণ করতে হবে না যে তুমি ভালো লোক, ঠিক আছে। সত্যি কথা বলার একটা অ্যাডভান্টেজ আছে, তোমার মনের মধ্যে কোনো চাপ থাকে না, তুমি ফ্রি থাকতে পারো। তোমাকে ট্র্যাক রাখতে হয় না আমি কোথায় কতগুলো মিথ্যা কথা বলেছি। মিথ্যা কথা বলার সব থেকে বড় অ্যাডভান্টেজ হচ্ছে গিয়ে, ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে গিয়ে মিথ্যা কথা বলার। তোমাকে মনে রাখতে হবে যে কোথায় কখন কোন পরিপ্রেক্ষিতে মিথ্যা কথা বলেছিলাম। এই ট্র্যাক রাখাটা খুব টাফ একটা কাজ। এর থেকে ভাই সত্যি কথা বলো। আর কেন আমি এই শুরুতেই কথাবার্তাগুলো বললাম, দুর্গাপুজোতে আমাদের এখানে যতগুলো সিনেমা বেরিয়েছে সেগুলোর বক্স অফিস নিয়ে প্রচুর ঘোটালা রয়েছে। আমাদের এখানে তো ট্র্যাকিং সিস্টেমই নেই। অন্যান্য জায়গাতে ট্রেডের ফিগার রয়েছে, প্রডিউসারের ফিগার রয়েছে, তাই কতটা জল মেশানো হচ্ছে, ঠিক আছে, দুধে কতটা জল মেশানো হচ্ছে সেটা ধরতে পারা যায়। আমাদের এখানে সেই সব জিনিসপত্র তো নেই। আর বলিউডের ব্যাপারটা আবার অন্যরকম, একটুখানি আলাদা টাইপের। মনে আছে 2022-এ ব্রহ্মাস্ত্র যখন বেরিয়েছিল, প্রথম দিনের পরে এসেছিল যে প্রথম দিনেই নাকি ওয়ার্ল্ড ওয়াইড গ্রস হয়েছে নাকি 75 কোটি। ব্রহ্মাস্ত্র পুরো লাইফ টাইমে গিয়ে শেষ করেছিল 431 কোটি বা সামথিং। আমি গতকাল রাত্রিবেলা এই সালার থেকে প্রভাস আগে এরকম কতবার করেছে থেকে শুরু করে অন্য অনেক জায়গায় ঘুরে গিয়ে অনেক জিনিসপত্র আমার চেক করা হলো। টু বি ভেরি অনেস্ট, ওই সমস্ত চেক করতে 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 এই একটু আগে এই ভিডিওটা বানাতে বসার আগে আমি ক্রেজি ফর ফিল্ম, ঠিক আছে, আমার নামে একবার অ্যালিগেশন এসেছিল। তখন বোধহয় ওই থালাপতি বিজয়ের ওই ফিল্মটা, বলো না, দুর্গাপুজোর সময় যে ফিল্মটা এলো, আমার ওপর একজন কমেন্টে জাস্ট একজন লিখেছিল যে তুমি কি ক্রেজি ফর ফিল্ম থেকে ঝেপে দিলে। আমি সেটার রেসপন্স একটা ভিডিও তৈরি করেছিলাম, তাতে আমার ওয়ার্ক ফ্লো, ল্যাপটপের কোথায় কোন ফোল্ডারে কবে ভিডিওটা অ্যাকচুয়ালি শ্যুট হয়েছে আর কবে আমি পোস্ট করছি সেই সমস্ত ডিটেলসে আমি শো করেছিলাম, ঠিক আছে। আমাকে অনেকেই বলে যে ব্রেকডাউন ভিডিও টাইমলি পোস্ট করিস না কেন। আমার ভিডিও শ্যুট করা হয়ে যায়, কিন্তু আমি তো আর এই জাস্ট বকে ছেড়ে দিই না, আমি এডিট করি, একটুখানি কালার গ্রেডিং করি, একটুখানি এদিক ওদিক করলাম, একটুখানি ছবি টবি দিই। ওকে, যারা আমার ভিডিও দেখো মোটামুটি রেগুলার বুঝতে পারবে।
এবারে বাই দ্য টাইম আমি এডিট করে ছাড়ার মধ্যে দেখছি যে কেউ সেম কথা বলে ভিডিও পোস্ট করে দিয়েছে, সেক্ষেত্রে আমি আর ভিডিও ছাড়িই না। কারণ আমার ভিডিও দেখে কারোর মনে হতে পারে যে ও ওখান থেকে ইনফ্লুয়েন্স হয়ে বলছে, ও হয়তো ওর থেকে ইন্সপিরেশন এনে হয়তো বলছে। ফর এন এক্সাম্পল আমি বলছি রূপমের টেক্কার ব্রেকডাউনটা, এটা নিয়ে তো কথা বলবো আজকে এখানে। সত্যি মিথ্যা, হোমবালে ফিল্ম, সালার, প্রভাস আর আমাদের অরিত্রস জ্ঞানকে নিয়ে কিন্তু কথা হবে। থাম্বনেলে আমি সবার ছবি দেখেছি, ঠিক আছে। না দ্য থিং ইজ, এই যে টেক্কার যে ব্রেকডাউনটা আমি দেখলাম, আমি যখন টেক্কার পোস্টারটা যখন দেখেছি তখন আমার এক্স্যাক্ট এই সেম কথা মাথায় এসছে। এইবার আমি নিজে না তাস খেলতে পারি না, ঠিক আছে, ওকে। এই যে হয় না পুরী ফুরিতে যাওয়ার সময় লোকজন ট্রেনে তাস খেলে, ওই উনো বলে একটা খেলা আছে, আমি সামহাও ওই খেলাটা আমি বুঝি না, আমি পারি না। বাট আমার দুই বোন খুব ভালো পারে, মানে আমার আপন বোন আর আমার জ্যাঠতুতো বোন একজন আছে, ওরা এই খেলাগুলো খুব ভালো পারে, ওদের মাথা খুব শার্প, ঠিক আছে। আমার বোনের মাথা তো আমার থেকে অনেক বেশি শার্প, অঙ্কে খুব ভালো ছিল। যাই হোক, আমার বোন ক্লাসে র্যাঙ্ক ফ্যাঙ্কও করতো। এনিওয়ে, নাও দ্য থিং ইজ যে আমি যখন দেখলাম, এবারে আমি জানি যে এই যে আমি দেখলাম তো রূপমের ভিডিওটা, আমার এর থেকে এক্সট্রা বেশি আর কিছু বলার নেই। আবার এর থেকে আমি কমও যদি বলি তাহলে আমার ভিডিওটার কোনো ভ্যালু নেই। সেই কারণে আমি টেক্কার কোনো রকম ব্রেকডাউন করলামই না। এনিওয়ে, একটা পোস্টার থেকে ওই বন্দুক ধরে রয়েছে মাথায়, দুদিকে দুজন, ওইটা ছাড়া আর কোনো কিছু আমার নিজের মনে হয়নি। এবারে আমি যদি আজকে মিথ্যাবাদী, ফেক, জোচ্চোর, ধাপ্পাবাজ যদি হই, রূপমের ভিডিওটা দেখলাম, সুদীপের ভিডিওটা দেখলাম, আরও 3-4 জন যারা ব্রেকডাউন করেছে দেখিনি, আমি একটা ভিডিও দিয়ে দিতে পারতাম। বাট সেটা করলে পরে ইনজাস্টিস হতো, কারোর মনে হতো আমি ঝেপে করছি। আমার নিজের পার্সোনাল মনে হতো আমি তো সেম কথাই বলছি, তাহলে বলার কি দরকার? যেটা অলরেডি বলা হয়ে গেছে সেটা বলার কি দরকার? এইটাকে বলে হচ্ছে কি এথিক্স। এই এথিক্সটা কিন্তু আমাদের বিশাল বড় মাপের মানুষ অরিত্রস জ্ঞানের কিন্তু নেই। অরিত্রস জ্ঞান আর্টিস্টিক 7 সেন্সের থেকে ভিডিও, মানে কথাবার্তা চুরি করে যে নিজের ভিডিও যে বানায়, কাইন্ড অফ চুরি না, মানে শুনে নিয়ে ওই সেম কথাই বলে দিল। এই জিনিসটা আমি বহু বছর আগে, 1-1.5 বছর আগে একটা ভিডিওতে অলরেডি আমি বলেছিলাম। তখন এসব কন্ট্রোভার্সি নয়, তখন আমার চ্যানেল গ্রো করেনি। দেবের মতো লোকের কেন পলিটিক্সে থাকা দরকার, আর অরিত্রস জ্ঞান কেন আর্টিস্টিক 7 সেন্সের মতো সেম কথা বলে, আমি ভিডিওটা করেছিলাম বহু আগে। তারপরে তো চেঙ্গিদের সময় ইনসিডেন্ট হয়, তখন আর্টিস্টিক 7 সেন্স নিজে পোস্ট করেছিল নাম না নিয়ে, যে আমি করলাম, তারপরেই কেউ বলে ফেললো। আজকে 2 দিন আগে রূপম ঠিক এক্স্যাক্ট সেম কাজটা করেছে, ঠিক আছে। আমি রূপমের পোস্টটা অনেকেই হয়তো দেখেছো। এইবার এখানে আছে যে ডাইভার্সনের থিওরি। ভাই, তোমার দিকে যেই আঙুল উঠছে ওই মুহূর্তে খেলা ঘুরিয়ে দাও। যেই খেলাটা এখন সন্দীপ মাহেশ্বরী বিবেক বিন্দ্রার সাথে খেলছে, বিবেক বিন্দ্রা জালি শুরু থেকেই ছিল, সবাই জানতো। ট্রেডের প্রত্যেকটা লোক জানে কে জালি, কে কোন ফরম্যাটে কাজ করছে। অডিয়েন্স রিয়েলাইজ করতে পারুক কি না পারুক, যারা সেম ফিল্ডে রয়েছে প্রত্যেকে শুরু থেকেই জানে যে ও তো ওইভাবে খেলছে, কারণ তারা খেলোয়াড়, ঠিক আছে। আমি অরিত্রকে নিয়ে বহু আগে এই ভিডিওটা বানিয়েছিলাম, তাতে আমি মেনশন করেছিলাম যে দেবের মতো লোককে কেন পলিটিক্সে দরকার, আর এত ফালতু একটা বিড়াল ভাই, যে দেবের মতো লোককে কেন দরকার আর অরিত্র এরকম কেন করে। বাট তখন আমি অনেক পোলাইটলি বলেছিলাম, ঠিক আছে, যে দাদা দয়া করে চেঞ্জ করো, খুব সেম শুনতে লাগে। আমি আমার ভিডিওটার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, যে কেউ গিয়ে চেক করতে পারো। পরে চেঙ্গিদের ঝামেলার পরে আর্টিস্টিক 7 সেন্স নিজে থেকে পোস্ট যখন করে, তখন সেটা নিয়ে আমি আরেকটা ভিডিও বানিয়েছিলাম। আজকে এটা 3rd টাইম। এবার একটা মিথ্যাবাদী জোচ্চোর যখন 1000টা জিনিস নিয়ে কথাবার্তা যখন বলে না ভাই, তার হয়তো অনেক জ্ঞান থাকতে পারে, সে হয়তো জানে, সে হয়তো সত্যি কথাও বলছে, কিন্তু মিথ্যাবাদীদের মিথ্যা একবার ধরা পড়ে গেলে না, তার কোনো কথাকেই আর বিশ্বাস করতে ইচ্ছা করে না। এইখানে আমি সালারের কথায় আসি। তোদের যখন ট্রেড ফিগার যখন ভালো 300, 350, তোদের বাড়িয়ে 400 বলার দরকারটা কি ছিল? খুব অতি উৎসুক কোনো পিআর এজেন্সি যারা সালারের টিমের হয়ে কাজ করছে, বা হোমবালে ফিল্মসের মানে এই সোশ্যাল মিডিয়া হ্যান্ডলিং যারা করে, তাদের মাথায় এই বুদ্ধিটা এসছে, তারা এই কাজটা করেছে, যেটার কেস কিন্তু এখন সবাই খাবে। যেই মুহূর্তে একবার প্রমাণ হয়ে যায় না যে তুমি মিথ্যা কথা বলছো, এরপর তোমার সত্যি কথা কেউ বিশ্বাস করবে না। সালারকে স্ক্রিন দেওয়া নিয়ে অশান্তি করা হয়েছে, সালার বেরোনোর পরে বায়াসড রিভিউ এসছে। আমি সালার বাজে লেগেছে বলেই বাজে বলেছি। আমি যদি চিটিংবাজ হতাম না,
সিরিয়াসলি আমাদের এখানকার বড় ইউটিউবারদের মধ্যে আমি চিচিংবাজ হলে পড়ে আমি কিন্তু সালারকে সব ভালো ভালো বলতাম। ডাঙ্কি তো আমি যেহেতু হলে গিয়ে দেখিনি এখনো অবধি, তাই আমি রিভিউ করছি না। ডাঙ্কি আমার কাছে ল্যাপটপে রয়েছে, আমি ডাঙ্কি রুট দিয়ে ডাঙ্কি আমার ল্যাপটপে নিয়ে নিয়েছি, 40 মিনিট দেখে আমি বন্ধ করে রেখে দিয়েছি, ভালো লাগছিল না। আমি চাইলে ডাঙ্কির রিভিউ করতে পারতাম, কে দেখতে যায়, কার কি যায় আসে। আমার এখানে এখনও টেবিলের ওপর, আচ্ছা না, আমার কাছে এখনও পুরনো সিনেমার টিকিট আমি একটা বক্স শো করেছিলাম, ওই বক্সটার মধ্যে আমি এখনও যেখানে ফিজিক্যাল টিকিট পাই রেখে দিই। অর্ধেক জায়গায় অনলাইনে হয়ে যায়, অর্ধেক জায়গায় যে ইউপিআই থেকে বুক করলাম ফোনের মধ্যে এসে যায়। যে কেউ আমাকে কোনো সিনেমা নিয়ে চার্জ করতে পারে যে দাদা এটার টিকিট কোথায়, আমার কাছে থাকলে পরে আমি দেখিয়ে দেবো মুহূর্তের মধ্যে। আমি এর মধ্যে যে কটা সিনেমা দেখতে গেছি প্রত্যেক কটার প্রমাণ দিয়ে দিতে পারি, ঠিক আছে। আর যারা আমার ফেসবুক আছে তারা তো খুব ভালো করে জানে আমি একদম হলের মধ্যে থেকে বেরিয়েই একটা কুইক রিভিউ দিই, আর হলের মধ্যে একটা ছবি তুলে পোস্ট আমি সবসময় করে দিই, ঠিক আছে। কমিউনিটিতে আমি করা হয় না, এবার থেকে কমিউনিটিতে আমি পোস্ট করতে আরম্ভ করবো, ওকে। তো নাও দ্য থিং ইজ যে ভাই মিথ্যা কথা বলা ভাই সবার দ্বারা হয় না, আর মিথ্যা কথা বলোও না। আজকে সারার মাত্র 50 কোটির ডিফারেন্সের জন্য বা 70-80 কোটি বা আমি ধরলাম 100 কোটি, 400 কোটি ওরা বলছিল যেটার পোস্ট ওরা উড়িয়ে দিয়েছে, 400 কোটি হয়নি, চলো 100 কোটি জল মিশিয়ে 300 কোটি। 300 কোটি কি বাজে নাম্বার? 300 কোটি তো বাজে নাম্বার না। তোরা এটা যদি বলতিস না তো তোরা কেস খেতিস, না তো তোদের এইসব জিনিসপত্র হতো। এইবার আসি শোয়ের কথা। আজকে সকালবেলা আমি একটা ছবি পোস্ট করেছিলাম, যেইটা নিয়ে কমিউনিটিতে পোস্ট করেছিলাম, যেটা নিয়ে আমাকে সবাই বলছে সকাল 8টার সময় কেন সকাল 7টার শো তুই করতে পারবি। প্রথম কথা বলি, ওই যে স্ক্রিনশটটা, ওই স্ক্রিনশটটা অ্যাকচুয়ালি মাঝরাত সময় নাগাদ নেওয়া, 1:30 2:30 নাগাদ। আমার ফোনের ঘড়িতে টাইম কেন শো করছে ওরকম, কারণটা অ্যাকচুয়ালি প্রফেশনাল কারণ, ঠিক আছে। আমার ফোনে আমার অফিসের আলাদা পুরো সেট আপ তৈরি করা আছে, সেখানের ভিপিএন, সেখানের টাইমিং, সেখানের টাইম জোন আলাদা সেট করা রয়েছে, ওকে। এক্স্যাক্টলি সেই কারণের জন্য ওরকমভাবে শো করছে টাইমটা, ওকে। 4.5 ঘন্টার একটা পার্থক্য মতো থাকে, সেটার জন্য ওরকমভাবে শো করছে। এবার এইটা নিয়ে অনেকে, ভাই আমি কি অত মূর্খ সত্যি না, মানে দেখ আমি গান্ডু, প্রচুর জিনিস ভুলে যাই, নাম উচ্চারণ করতে অসুবিধা হয়, নাম ভুলে যাই। এই যে আমি সেরা বাংলা সিনেমার একটা লিস্ট বানিয়েছি 3টে, সেখানে আমি অশুকলার মেন ক্যারেক্টারের নামটাই ভুল বলেছি। ফেসবুকে যখন পোস্ট করেছি ওই সিনেমার প্রডিউসার আমাকে এসে কমেন্ট করছে ওটা কৃষ্ণ নয় রুদ্র। আমি বললাম ও সরি দাদা ভুল হয়ে গেছে। আমার এরকম সিলি মিস্টেক হয়, আমার এরকম গান্ডুর মতো মিস্টেক হয়। আমি ছোটোবেলাতে পরীক্ষার খাতায় বিদ্যাসাগর আসেইনি, বাংলা রচনা আসতো, ঠিক আছে। বিদ্যাসাগর আমি পড়ে গেছিলাম আর সবাই বলেছিল বিদ্যাসাগর আসবে, মানে বাংলার ম্যাডাম মা সবাই বলেছিল বিদ্যাসাগর আসবে। আমি এমন গাধা যে গিয়ে আমি দেখিনি রচনাতে অ্যাকচুয়ালি কি এসছে, আমি বিদ্যাসাগর লিখে দিয়ে চলে এসেছি ভাই। এইবারে মা আমাকে জিজ্ঞাসা করছে কিরে সবাই কে কি লিখলো, তুই কি লিখলি? আমি বলছি ব্র্যাডম্যান লিখছিল অনেকেই আমি দেখলাম। মা বলছে তুই কি লিখলি? আমি বললাম আমি বিদ্যাসাগর। বলছে বিদ্যাসাগর, বাট বিদ্যাসাগর তো আসেনি। আমি তখন বিডি অটো স্ট্যান্ডে চলে এসেছি, ঠিক আছে। অটো স্ট্যান্ড থেকে আবার দৌড়ে স্কুলে গিয়ে স্যার বিদ্যাসাগর আসেনি, আমি বিদ্যাসাগর লিখে দিয়ে চলে এসেছি। স্যার তখন বলে বেরো হতভাগা, ঠিক আছে। আগেকার দিনে তো এই গালাগালগুলো খুব ফেমাস ছিল, হতভাগা, বেল্লিক, মরকট। ভাই নন্টে ফন্টে থেকে কিছু গালাগাল ভাই, নন্টে ফন্টে আর ক্যাপ্টেন হ্যাডক, বিশেষ করে ক্যাপ্টেন হ্যাডক। ক্যাপ্টেন হ্যাডক ইজ মাই স্পিরিট অ্যানিমাল। ভাই টিনটিন নিয়ে কতদিন ধরে কোনো প্রপার সিনেমা হয় না। টিনটিনের পুরনো অ্যানিমেটেড এপিসোডগুলো আমি সব দেখেছি, টিনটিনের সব বই আমার পড়া, কিন্তু টিনটিনের বইয়ের কালেকশন করা খুব চাপ, মানে এত দাম ভাই, এত দাম, ঠিক আছে। মাঝে মাঝে একটা দুটো পুরনো কলেজ স্ট্রিটে পেয়ে গেলে পর তুলে নিয়েছি, বাট আজকাল কলেজ স্ট্রিটে যাওয়া কোথায় হয়। আমি আগের বার বইমেলাতে 37টা বই কিনেছিলাম, 37টার মধ্যে মাত্র 6টা বই আমি পড়ে শেষ করতে পেরেছি, বাকিগুলো পড়াও হয়নি। যাই হোক না, দ্য পয়েন্ট ইজ যে হোমবালে ফিল্মস, কালকে অনেক চেক ফেক করে আমি যেটা বুঝলাম যে হোমবালে ফিল্মস ইনফ্লুয়েন্স হয়ে হোক বা যেইভাবেই হোক না কেন, তারা কিন্তু ফেক ফিগার কিন্তু তারা দিয়েছে, আর দেওয়ার দরকারই ছিল না। এই যে দিয়েছে এরম ভিত্তিক যেভাবে এক্সপোজ যে হলো, এবার এরা কিন্তু খুব কুইকলি মিস্টেকটাকে রিয়েলাইজ করে সরিয়ে নিয়েছে। এরা কিন্তু আমাদের এখানকার মতো নয়, SBF এর মতো নয় বা বাঘাযুদ্দিনের মতো নয়,
যে ভাই একদম দিয়ে পুরো গ্যামোট হয়ে বসে থাকো আর ফেসবুকে আমাদের পেজেরা গলা ফাটাবে। ব্রহ্মাস্ত্র জালিস্য জালি, ঠিক আছে, মানে প্রথম দিন সিনেমাটা 75 কোটি কামাচ্ছে আর লাইফ টাইমে নাকি 431 কোটি, ঠিক আছে, 25 দিন 26 দিন 30 দিন 35 দিন পরে। ইজ দ্যাট ইভেন ট্রাস্টেবল? মানে অঙ্কে মেলে কোথাও? কোনো অ্যাঙ্গেল থেকে অঙ্কে মেলে না। আমাদের এখানে এই বাঘা যতীন আর দশম অবতার কি জল মিশিয়েছে ভাবা যায় না, এমনভাবে জল মিশিয়েছে। রক্তবিদ সব থেকে কম কথা বলেছে, রক্তবিদ সব থেকে ভালো বিজনেস করেছে, ঠিক আছে। আর বাঘা যতীন আর তো মানে জলের পর জল মিশিয়েছে। আর চেঙ্গিদের সময় যারা বারবার করে এসে প্রমাণ করেছে যে না, যতটা কালেকশন প্লেক্স থেকে হয় সিঙ্গেল স্ক্রিন থেকে হওয়া পসিবল না, কারণ সিঙ্গেল স্ক্রিন নেই। সিঙ্গেল স্ক্রিন নেই এর থেকেও বড় কথা, সিঙ্গেল স্ক্রিনের টিকিটের দাম মাল্টিপ্লেক্সের হাফ। রূপমন্দিরে 100 টাকা টিকিটের দাম, আগে ছিল 80 টাকা। রাবণ চেঙ্গিদের সময় 80 টাকা টিকিটের দাম ছিল। পদ্মাতে 70 টাকা 80 টাকা টিকিটের দাম। মাল্টিপ্লেক্সে একটা টিকিটের, ডায়মন্ড প্লাজাতে টিকিটের দাম চেক করো কেউ গিয়ে। ডায়মন্ড প্লাজা, সাউথ সিটি, সিটি সেন্টার, আইনক্স, মানি স্কোয়ার, টিকিটের দাম চেক করো ভাই, ডবল ট্রিপল। তো একটা সিনেমা মাল্টিপ্লেক্স থেকে যা কামাবে তার 30%ও সিঙ্গেল স্ক্রিন থেকে পসিবল নয়, 30-40%ও পসিবল নয়। চেঙ্গিজের ক্ষেত্রে পসিবল ছিল বা রাবণের ক্ষেত্রে পসিবল ছিল, এই জন্য তারা সিঙ্গেল উইন্ডোতে এসেছিল। রাবণের সঙ্গে যদিও কিসমিস ছিল, কিন্তু চেঙ্গিজ সিঙ্গেল উইন্ডোতে এসেছিল। শুধু সালমান খানের সাথে কম্পিটিশন ছিল, তাও সালমান খানের সিনেমাটা চলেইনি অর্ধেক জায়গাতে, ঠিক আছে। এইবারে দুর্গাপুজোর সময় বাঘা যতীনও বলে সিঙ্গেল স্ক্রিন থেকে আমি 3 কোটির বিজনেস করেছি। দশম অবতারও বলছে আমি 3-4 কোটির বিজনেস শুধুমাত্র সিঙ্গেল স্ক্রিন থেকেই আমার হয়েছে। রক্তবীজেরও পোস্টার দেখতে পাচ্ছি। মিতিন মাতির কথা বাদই দাও, তাহলে হোয়াট ইজ দ্য ট্রুথ? এরা যখন জল মেশায়, আমাদের অরিত্রবাবু কোনো কথা বলে? আমাদের অরিত্রবাবু বিভিন্ন রকম সিনেমার কি এন্ডিং এক্সপ্লেনেশন করতে আছে, যেগুলো করার কোনো রকম দরকার নেই, যেটা নিয়ে 1000টা ভিডিও অলরেডি অ্যাভেলেবেল আছে। দশম অবতার নিয়ে ডিটেলসে ব্রেকডাউন করার সাহস আছে? আমি তো দশম অবতার নিয়ে একদম ডিটেলসে, তাও কিছু বাঁচিয়ে রেখেছি আমি এখনও অবধি। সেগুলো যখন ওটিটি রিলিজ যখন হবে না, দশম অবতারের যেদিনকে ওটিটি রিলিজ হবে, এমন রোস্ট করবো না, মানে কল্পনার অতীত। দশম অবতার আর এই আমাদের বাংলার কপ ইউনিভার্সের গল্প যারা লিখছে, তাদের গল্পকে আমি গল্প বানিয়ে দেবো পুরোপুরি, ঠিক আছে। ওকে, দুনিয়ার রোহিত শেট্টির ইউনিভার্স যদি সব থেকে খাজাস্য খাজা কপ ইউনিভার্স হয়, তাহলে এটা তো ভাই তার থেকে আরও এক কাঠি ওপরে। রোহিত শেট্টিকে এসে শিখতে হবে বাংলার কপ ইউনিভার্সের মতো বালের ইউনিভার্স কী করে তৈরি করতে হয়। যদিও আমার রোহিত শেট্টির ক্যাপাবিলিটির উপর ভরসা আছে, ওর নিজের ইউনিভার্স থেকে অলরেডি বালের ইউনিভার্স বানিয়ে দিয়েছে। ওই ইন্ডিয়ান পুলিশ ফোর্সের টিজার দেখে মনে হচ্ছে কেউ হেগে ছড়িয়ে দিয়েছে এমন কালার প্যালেট, সব কিছু হলুদ মারা। এরকম হলুদ কালার বোধ হয় মানে ভাতে হলুদ দিয়ে মেখে ভাত খেলে পড়ো, এরকম হলুদ হয় না, ঠিক আছে। এইরকম কালার গ্রেডিং 2005-6 গ্যাংস্টার ফিল্ম যেগুলো আসতো, মানে ওই বম্বের ওপরে বেস করে শুট আউট অ্যাট লোখান্ডালা বা এরকম কিছু, ওইগুলোতে থাকতো। সঞ্জয় গুপ্ত না সঞ্জয় মিশ্রা, কার যেন ফিল্ম হতো, জন অ্যাব্রাহাম থাকতো, অনিল কাপুর থাকতো, সব ইয়েলো স্টোন, ঠিক আছে। ননসেন্স ইডিয়েট। যাই হোক, তো এই যে জল মেশানো, ব্রহ্মাস্ত্রের কথা বললাম, বাংলা সিনেমার কথা বললাম, ওয়াইআরএফ কম জল মেশায়? পাঠানের সময় জল ওরা মিশিয়েছে, এই নিয়ে অনেকে। এবার দেখো, পাঠানের সময় আমি জানি, পাঠান জওয়ানের সময় আমি জানি যে শাহরুখ খানের একটা ওই কট্টর হিন্দু বলে আমরা শাহরুখ খানকে খিস্তি মারি টাইপের একটা ফ্যান বেস আছে। তারা পাঠান জওয়ানকে নিয়ে ঢেলে নেগেটিভিটি করেছে, এবং আমি কিন্তু তাদেরকে সাপোর্ট করি না। আমি জওয়ানের সময় প্রতীক বলাদেরকে ভালো মতো রোস্ট করেছিলাম, ঠিক আছে। কিন্তু পাঠান জওয়ান আর ডাঙ্কির গল্পটা সম্পূর্ণ রকমভাবে আলাদা। ডাঙ্কিতে আমার ডিরেক্টরকে পোষায় না, আর সে বানিয়েছিল একটা সিনেমা তস্য খাজা। আর এসআরকে এই বছরে পাঠান বা জওয়ানের সময় এত অ্যাগ্রেশন বা এত অসভ্যতা সে করেনি, যেটা সে ডাঙ্কির সময় করছে। যে ডাঙ্কি নিয়ে পরে ডিটেলসে কথাবার্তা বলবো, আগে আমি সিনেমাটা দেখি। অরিত্রর ফ্যানেদের, অরিত্রর তো একটা বড়সড় একটা ফ্যান বেস রয়েছে। একটা সিম্পল প্রশ্ন আছে, এই যে বেঙ্গল M16-এর যে টিজারটা যে রিভিউ যে করেছিল, না টিজার রিভিউ করেছে, ভালো লেগেছে, সমস্ত কিছু ঠিক আছে, কেন জিতু বেরিয়ে যাওয়ার পরে কোনো রকম কোয়েশ্চেন করেনি বা ভিডিও বানায়নি, আমি ওটা নিয়ে কোনো কথাই বলছি না। ওই টিজারটার মধ্যে যেটার মধ্যে বিশ্বনাথ বসু, পৌশালিদি, জিতু কামাল সবারই একটা করে শট ছিল। ওই টিজারের মধ্যে কতগুলো ব্যাকগ্রাউন্ডে গাড়ির শটও ছিল।
তার মধ্যে একটা গাড়ির শট ব্যাটম্যান 2022 থেকে ঝাপা, আরেকটা শট কাইথি থেকে ঝাপা। অরিত্র তো অনেক সিনেমা দেখে, অনেক জানে, অনেক বোঝে, এই পয়েন্টগুলো ভিডিওর মধ্যে বলেনি কেন? আমার কাছে মানে এখন আমাকে কেউ যদি মানে ডিসি, মার্ভেল বা কেজিএফ, কাইথি বা যেই ফিল্মগুলো নিয়ে আমি বেশ অবসেসড, সেগুলো নিয়ে কেউ যদি কোনো কোয়েশ্চেন করে না যে সিনেমার এই জায়গায় ওখানে কে কী বলেছিল, কী হয়েছিল, আমার পুরো ছবির মতো মনে আছে, আমি বলে দেবো। এবং অ্যাকচুয়ালি আমি অ্যাকশান সিন তো খুব পজ করে 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 দেখি, আমার হ্যাবিট, রিপিট করে করে দেখি। দুনিয়াতে কোনো সিনেমা কোথাও থেকে অ্যাকশান সিন ঝাড়লে পরে আমি বলে দেবো। এই যে আজকে সালমান খানের জন্মদিন, এত মাতামাতি হচ্ছে, দাবাং সালমান খানের ওয়ান অফ দ্য গ্রেটেস্ট হিট সিনেমা। দাবাংয়ের ক্লাইম্যাক্সের সোনু সুদের সাথে যে ফাইটটা, সেটা আমাদের ডনি ইয়েনের ওকে ফ্ল্যাশ পয়েন্ট বলে 2007 সালে একটা সিনেমা এসেছিল, সেখানে সে একটা খুব পুলিশ অফিসার ছিল। ডনি ইয়েন মানে হচ্ছে কি আমাদের ইপম্যান। সেই ফ্ল্যাশ পয়েন্টের ক্লাইম্যাক্স থেকে দাবাংয়ের ক্লাইম্যাক্সে সোনু সুদ ভার্সেস সালমান খানের ফাইটটা পুরো ছেড়ে দেওয়া, পুরোপুরি একদম কপি পেস্ট। দাবাং 3-র শুরুতে বোধহয় একটা আছে, না দাবাং 1-এর শুরুতেই, যে সালমান খান একটা কারখানার মধ্যে অনেকগুলো লোকের সাথে মারামারি করছে, গায়ের মধ্যে তেল ফেল মেখে পড়ে আছে মাটির মধ্যে, ওকে যে ধরতে যাচ্ছে টেনে ছেড়ে বেরিয়ে যাচ্ছে। ওটা জ্যাসেন স্ট্যাটামের ট্রান্সপোর্টার 1 থেকে পুরো ঝেড়ে দেওয়া। ওকে, যাই হোক, হ্যাপি বার্থডে সালমান খান।